আজ না জানি কার ভাগ্য খুলবে গো। এত রসগোল্লা রান্না হচ্ছে দেখে চোখই জুড়িয়ে যাচ্ছে। এই রস, এই গন্ধ, বাবা গো, খেতে না পেলেও গন্ধেই তো পেট ভরে যাচ্ছে আজ। এই যে ছেলে, 19-20 বছর তো বয়স হলো, একটা কাজের কাজ কিচ্ছু করে না, শুধু খায় আর ঘুমায়। মা, বিট্টু যে সারাদিন কি করে আমি না ভেবেই পাই না। সকাল উঠেই বলে খিদে পেয়েছে, দুপুরে খেয়েই বলে আবার ঘুম পাচ্ছে। কি আর করবে, খাওয়া আর ঘুমানো, এই দুটোই তোর সারাদিনের সংসার। গত সপ্তাহে পাশের বাড়ি থেকে 1 হাঁড়ি নাড়ু সাবার করেছিল, মনে আছে? নাড়ু গোপাল কাকা তো চিন্তায় পড়েছে, সে কি আর বিট্টুকে দাওয়াত দিতে চাইবে? চিন্তায় পড়বে না তো কি, ছেলেটা যেন মিষ্টির গোটা কারখানায় একদিনে গিলে খেতে পারে। বিয়ের পর বউকে না জানি কি খাওয়াবে। তার আগে তো একটা কাজ জুটাতে হবে মা। তাও ঠিক বলেছিস। এই দেখ, চাল ঝাড়া শেষ। সরলা, দেখো তো কেমন মাছ এনেছি। এই মাছ দেখে গোটা বাজার হাঁ করে তাকিয়েছিল। বাবা, এত বড় মাছ! কত দিয়ে কিনলে গো? দরদাম করতে করতে তো ঘেমে গেছে দেখছি। দাম নিয়ে বলো না, জিভ শুকিয়ে গেছে দরদাম করতে করতে। এই মাছ নাকি রাজার হাটে বিক্রি হয়, দাম কমানো যাবে না। তারপর তুমি কি বললে বাবা? বললাম রাজা কিনুক গিয়ে, আমি তো চাষার বেটা, 2 টাকা কমাও। শেষে নুসু হেসে বলল, কাকা বাবু, আপনার সঙ্গে দরদাম করতে গিয়েই আমারই লোকসান হয়ে যায়, নিন কমিয়ে দিলাম। তোমার এই দরদামের কেরামতি দেখেই তো তোমাকে বিয়ে করেছিলাম গো। তা ঠিক বলেছ। যাও এবার হাত মুখ ধুয়ে আসি, খিদে পেট চোঁচো করছে। তা বিট্টু কোথায়, দেখছি না তো? নিশ্চয়ই কোনো গাছের ছায়ায় ঘুমোচ্ছে। নিতুটা বড় হয়ে গেল না সরলা? সেদিনও তো ছোট্ট ছিল, আর এখন কলেজের শেষ বছর। হ্যাঁ গো, মেয়েটা যা মেধাবী, একদিন ঠিক নিজের পায়ে দাঁড়াবে, তোমাকে বলে রাখলাম। তা হবে বই কি, কিন্তু বিট্টুটাকে নিয়ে কি যে করি ভেবে পাই না। সংসারের কোনো কাজেই ওর মন নেই। ছেলেটা মন্দ নয় গো, শুধু একটু আলসে, মনটা তো ভালো। একটু বললে কম বলা হয় সরলা। ওর ঘুম দেখলে মনে হয় যেন রাজার ঘুম। দুপুরবেলা তো ডাক দিলেও শোনে না। ছাড়ো তো ওসব কথা, রাত হয়েছে, চলো ঘরে যাই। ওই দেখ মিতু, তোর ভাইয়ের ঘুমের নমুনা। পা দুটো এমন ছড়িয়ে দিয়েছে যেন গোটা বিছানাটাই ওর একার সম্পত্তি। মা, ওর নাক ডাকার শব্দে তো পাশের বাড়ির কুকুরটাও চমকে ওঠে। শুনেছি নাকি কালকে ঘেউ ঘেউ করে উঠেছিল ওর নাক ডাকার আওয়াজে। তাই নাকি? তা তুই এখনো পড়ছিস কেন? রাত তো অনেক হয়েছে। আর একটু মা, পরীক্ষা তো কাছে চলেই এসেছে, ভালো করে পড়তে হবে। থাক থাক, বেশি রাত জাগিস না। কাল সকালে আবার হরিপদ কাকার মেয়ের বিয়েতে যেতে হবে, মনে আছে তো? হ্যাঁ মা, ভুলি কি করে, ওকে সকাল সকাল দেখতে যাব। কাল কলেজ থেকে ফিরে তারপর যাব। তাহলে তাড়াতাড়ি শুয়ে পড়িস, নইলে সকালে উঠতে পারবি না। যাচ্ছি মা, তুমিও ঘুমিয়ে পড়ো। বাবা, এত রসগোল্লা একা খেয়ে ফেললে যে পেট খারাপ হবে না তো? কাকা বাবু, মিষ্টি নষ্ট হতে দিতে নেই, এ তো একেবারে পুণ্যের কাজ। খাবার নষ্ট করা মহাপাপ, তাই না? বাহ, তোমার মতো পুণ্যবান লোক তো এই গ্রামে কমই দেখেছি। তা কি নাম তোমার বাবা? বিট্টু, আমি বিমলচন্দ্র সরকারের ছেলে। আচ্ছা কাকা বাবু, ওই হাঁড়িটা একটু বেঁধে দিন তো, বাড়ির জন্য নিয়ে যাব। নাও নাও, বেঁধেই দিচ্ছি। তোমার মতো ছেলে থাকলে তো মিষ্টির দোকানের ব্যবসায় লাটে উঠবে। নেপাল, লুচিগুলো আর জব্বর ভাজা হয়েছে রে, একেবারে ফুলে ফুলে উঠেছে।
যা বলেছিস, তেলেও কার্পণ্য করেনি দেখছি। হরিপদ কাকা মেয়ের বিয়েতে হাত খুলে খরচ করেছেন একেবারে। কি রে, আমাকে না ডেকেই খাওয়া শুরু করে দিলি নাকি? এই তুই তো দাওয়াতই পাসনি, তবু চলে এলি কেমন করে শুনি? আরে হরিপদ কাকার মেয়ে সুমিতা তো আমার দিদির বান্ধবী। দিদির দাওয়াত মানেই তো আমার দাওয়াত, বুঝলি কি না? এ যেন একেবারে দুধ ভাত ব্যাপার। ভাই বোনের মধ্যে আবার আলাদা করে দাওয়াত লাগে নাকি? তা সকালে বরপক্ষের বাড়ি থেকে নাকি 1 হাঁড়ি রসগোল্লা একাই উড়িয়ে দিয়ে এসেছিস শুনলাম তো। উড়িয়ে দিইনি রে, খেয়েছি, আর ভালো করেই খেয়েছি। আর একটা হাঁড়ি সঙ্গে করেও নিয়ে এসছি, এই দেখ। বাবা গো, এই তোর পেটটা কি দিয়ে তৈরি বলতো? নাকি ভেতরে কোনো কুয়ো বসানো আছে? তোরা এত খাস না রে, শরীরের জন্য মোটেও ভালো না। আমি বরং তোদের একটু সাহায্য করি, ভার কমিয়ে দিই তোদের। এ এ আবার কেমন সাহায্য শুনি? হ্যাঁ, আরে তোদের সাহায্য করতেই তো লুচিগুলো আমি শেষ করে দিচ্ছি, যাতে খাবার নষ্ট না হয়। তোর এই মিষ্টি বা খাবারের প্রতি দরদ দেখলে তো পুরো বিষ্ণুপুর কাঁপবে রে। আমি হলাম গিয়ে গ্রামের মিষ্টান্ন রক্ষক। যেখানে মিষ্টি বা খাবার নষ্ট হওয়ার ভয় থাকে, সেখানেই আমার আবির্ভাব হয়। আরে ও বিমল দাদা, আরে দাঁড়াও দাঁড়াও, এই সেই কথাটা কি ভাবলে? এতদিন হয়ে গেল যে। কোন কথা বলুন তো ঘটক মশাই? আরে রাজেন্দ্রনাথ চৌধুরীর ছেলের কথা বলছি। মেয়েকে কিন্তু একেবারে রানীর হালে রাখবে। হ্যাঁ, এত সম্পত্তি, এত জমি জমা, এমন সম্বন্ধ কি আর রোজ রোজ আসে বিমল দাদা? দেখুন ঘটক মশাই, মেয়ের মতটাও তো একটা ব্যাপার, একবার তো জিজ্ঞাসা করা দরকার। আরে বাবা, মতামত নিয়ে ভেবো না বিমল দাদা। আরে বাপ মায়ের কথাই তো মেয়ের মত। আরে এ তো যুগ যুগ ধরেই চলে আসছে। আমি আগেও একবার বলেছিলাম, ভুলে যেও না কিন্তু। আচ্ছা আচ্ছা, ভেবে জানাচ্ছি ঘটক মশাই, একটু সময় দিন। বেশি ভেবো না কিন্তু, এমন সম্বন্ধ বারবার কিন্তু আসে না বিমল দাদা, পরে কিন্তু আফসোস করবে। ঠিক আছে, সরলার সাথে কথা বলে জানাচ্ছি। কি বললো ঘটক মশাই? মুখটা অমন গম্ভীর কেন? সেই জমিদার রাজেন্দ্রনাথ বাবুর ছেলের কথাই বলছিল আবার। অবস্থা তো বেশ ভালো। মিতুর কি মত জিজ্ঞেস করেছ একবার? করিনি এখনো, কিন্তু লোকটা তো আমাদের অনেক উপকার করেছিল, সেসব তো মনে আছে। উনি কত সাহায্য করেছিলেন বলো, না বলাটা কি ঠিক হবে? আর লোকটাও তো খুব ভালো। তা তো বটে, কিন্তু মেয়েটা লেখাপড়ায় এত ভালো। দেখি, একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে, তাড়াহুড়ো করে কিছু করা ঠিক হবে না। তুমি যা ভালো বোঝো করো, তবে মেয়েটার মনও একটু বোঝার চেষ্টা করো। শুনেছিস তো, রীতা বিয়ে করে ফেলেছে। হ্যাঁ রে, সেখানে দাওয়াত আছে আজ, বাড়ির পাশেই, বুঝলি তো? ওই দেখ, ওটাই বোধহয় বরের গাড়ি। মদন কাকা, একটু জোরে চালাও তো, রীতাদের ওখানে আগে পৌঁছতে হবে। আচ্ছা দিদিমণি, এই তো পৌঁছে যাব, এই তো এই তো। মদন কাকা, ভ্যানটা আজ বড্ড দুলছে, পড়ে না যায় যেন। আরে চিন্তা করবেন না দিদিমণি, ও কিছু হবে না, কিচ্ছু হবে না। ওই যে ওই যে ওই যে দেখুন কর্তা, ওই যে মেয়েটা ভ্যানে বসে রয়েছে, ওটাই হচ্ছে বিমল চন্দ্রের মেয়ে মিতালি। বাহ, বেশ লক্ষ্মীমন্ত চেহারা তো, চোখে মুখে বেশ একটা বুদ্ধির ছাপ আছে দেখছি। হ্যাঁ কর্তা, এটা আপনি ঠিকই বলেছেন। তাহলে ঘটক মশাই, ওদের রাজি করাও যেভাবে হোক, যা খরচ লাগে আমি দিতে রাজি আছি। আমার ছেলের জন্য এমন মেয়েই তো ঘরে চাই, যে সংসারটাকে সামলাতে পারবে। আগে কর্তা, আমি দেখছি, আপনি চিন্তা করবেন না। হ্যাঁ, এই কাজটা আমি সামলে নেব। মিতু, একটা কথা বলি,
রাগ করিস না যেন। বলো মা, রাগ করবো কেন? এ রাজেন্দ্রবাবুর কথা তো শুনেইছিস। মানুষটা কিন্তু সত্যিই ভালো, সম্মানীয়, আর একসময় আমাদের অনেক উপকারও করেছেন। সেই কথা তো ভোলার নয়। তিনি তার ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন, তোর বাবা তাই না বলতে পারছে না। জানি মা, বাবার কষ্টটা তো আমি বুঝি। তাছাড়া বিট্টুও তো কোনো কাজ করে না। তোর বাবা একা একা এত সামলাতে গিয়ে হাঁপিয়ে ওঠে। বুঝিসই তো মা, আমরা তো ভালোই চাই তোর। বুঝি মা, কিন্তু মনটা যেন কেমন করছে। সব ঠিক হয়ে যাবে দেখিস, তুই একটু ভেবে দেখ। দিদি, মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে বলতো? কিছু না রে, তুই যা। আমাকে বলতেই হবে, না বললে কিন্তু আজ রাতে তোর ঘরের সামনে থেকে বসেই থাকবো। খাওয়া দাওয়া ছেড়ে দেবো বলে দিলাম। তোর আবার খাওয়া ছাড়া? সে তো অসম্ভব কথা। সে যাই হোক, বল তো আগে কি হয়েছে? রাজেন্দ্রবাবুর ছেলের সাথে আমার বিয়ের কথা চলছে রে। বাবা মা কেউ না করতে পারছে না। মনটা খুব খারাপ লাগছে রে আমার। তুই চিন্তা করিস না দিদি, আমি আছি না। তুই তো কখনো এমন গম্ভীর হোস না। কি হলো তোর আজ? কিছু না রে, মিষ্টি বেশি খেয়ে ফেলেছি বোধহয়, তাই একটু গম্ভীর লাগছে। হজম হচ্ছে না মনে হয়। তুই আসলেই একটা জাতা ছেলে। সে তো জানা কথাই দিদি। এখন হাসি মুখে ঘুমাতে যা তো। সরলা, সরলা কোথায় গো? তাড়াতাড়ি এসো। কি হলো? এমন করছো কেন? শরীর খারাপ নাকি তোমার? না না, শরীর ঠিক আছে। রাজেন্দ্রনাথ বাবু নিজে লোক পাঠিয়ে জানিয়েছেন বিয়ের কথা আর এগোবে না। সে কি কথা? কেন হঠাৎ? তা তো বললেন না, শুধু বললেন মিতুর পড়াশোনার যাবতীয় খরচ তিনি নিজে বহন করতে চান, যতদিন না ও চাকরি পায়। এই আবার কেমন কথা? হুট করে এমন সিদ্ধান্ত কেন নিলেন উনি? কিছু বুঝতে পারলে? জানি না গো, কিন্তু মনটা হালকা লাগছে। মেয়েটার পড়াটা তো আর আটকাচ্ছিল না, অন্তত এটাই ভালো লাগছে। তাই তো বলছি, বিধাতার কি অদ্ভুত খেলা। মিতু, শুনলি বিয়েটা ভেঙে গেছে। সত্যি বলছো মা? কিন্তু হঠাৎ কেন? কিছু জানো তুমি? তোর বাবাও জানে না, শুধু বলেছেন তোর পড়াশোনার খরচ উনি নিজে দেবেন, চাকরি না পাওয়া পর্যন্ত। এটা কি করে সম্ভব মা? কারোর তো একটা হাত থাকতেই হবে এর পেছনে। এমনি এমনি তো কেউ এত বড় সিদ্ধান্ত নেয় না। বিট্টু, লাটাই শক্ত করে ধর, নইলে ঘুড়ি কাটা যাবে এক্ষুনি। আরে চিন্তা করিস না, আমার হাতে ঘুড়ি মানেই জয়। আজ পর্যন্ত কেউ আমার ঘুড়ি কাটতে পারেনি। তা খাওয়ার বেলায় যেমন সেরা, ঘুড়ির বেলাতেও তেমন সেরা হলে তো বেশ ভালোই হয়। ওই তো, ওই সবুজ ঘুড়িটা তোর দিকেই আসছে, সাবধান। আসুক, দেখি ও কত শক্তিশালী। ওই তো গেল রে, গেল গেল, ঘুড়ি কেটে গেল, একদম কেটে গেল। ধুর, আজ লাটাইটাই খারাপ ছিল, না হলে ওই ঘুড়ি আমার সামনে টিকতেই পারতো না। সব দোষ লাটাইয়ের, নিজের দোষ নেই তো। বিট্টু, কি রে দিদি, এমন দৌড়ে এলি? হাঁপাচ্ছিস কেন তো? বিট্টু, সত্যি করে বলতো, রাজেন্দ্রনাথ বাবুর বিয়ে ভাঙার পেছনে তোর কোনো হাত আছে? আমি আবার কি করব দিদি? আমি তো সারাদিন শুধু খাই আর ঘুমাই। তুই নিজেই তো সবসময় বলিস আমাকে অকর্মা। তোর চোখ কিন্তু মিথ্যে বলছে না বিট্টু। আমাকে বল সত্যি। চল বাড়ি যাই তো, মা মনে হয় রান্না বসিয়েছে, দেরি হলে আর খেতে পাবো না। এই বিট্টু, পালাচ্ছিস কেন আমার প্রশ্ন থেকে? আরে পালাচ্ছি না রে, খিদে পেয়েছে সত্যি, চল না। তুমি বিমল চন্দ্রের ছেলে না? এখানে একা একা এসেছো, কি চাই তোমার? কর্তামশাই, আমি আমার দিদির কথা বলতে এসেছি, একটু সময় দেবেন আমাকে? কি বলতে চাও বলো, শুনি। কর্তামশাই, আমার দিদি মিতু পড়াশোনায় ভীষণ ভালো। ওর স্বপ্ন একদিন নিজের পায়ে দাঁড়াবে, চাকরি করবে, বাবা মায়ের পাশে দাঁড়াবে। কিন্তু বিয়ে হয়ে গেলে সেই স্বপ্নটা হয়তো আর পূরণ হবে না, সব থেমে যাবে। তা তুমি এসব বলতে এলে কেন? তোমার বাবা তো রাজি হয়েছেন এই বিয়েতে।
বাবা মা রাজি হয়েছেন শুধু আপনার প্রতি কৃতজ্ঞতার জন্য কর্তামশাই। আপনি একসময় আমাদের অনেক উপকার করেছিলেন, তাই না বলতে পারছেন না তারা। কিন্তু আমি বড় হয়েও সংসারে কোনো কাজে লাগি না। দিদি আমাদের পরিবারের একমাত্র ভরসা। ওর পড়াশোনাটা বন্ধ হয়ে গেলে আমাদের সবার স্বপ্নই থেমে যাবে। তুমি নিজের বোনের জন্য এত দূর একা একা আসতে পারলে, সাহস আছে দেখছি তোমার। কর্তামশাই, দিদি সারা জীবন আমার জন্য কত কি করেছে, আমার সব আবদার মিটিয়েছে। আজ যদি আমি একটুও কিছু করতে না পারি ওর জন্য, তাহলে ভাই হয়ে লাভ কি বলুন তো? তোমার মতো ভাই সত্যি কম দেখা যায় আজকাল। ঠিক আছে, আমি বিয়ের প্রস্তাব ফিরিয়ে নেব, আর তোমার দিদির পড়াশোনার সব খরচ আমিই বহন করব, যাতে ও নিজের পায়ে দাঁড়াতে পারে। তাহলে তোমাকেও দায়িত্বশীল হতে হবে। ঠিক আছে বাবু, আপনার এই উপকার আমরা কোনো দিন ভুলবো না, সত্যি কোনো দিন ভুলবো না। শুধু একটা শর্ত আছে আমার। কি শর্ত কর্তামশাই, বলুন। এ কথা কাউকে জানানো যাবে না, বুঝলে? আমি চাই না এ কথা কেউ জানুক, শুধু তুমি আর আমি জানবো। সে আর বলতে কর্তামশাই, আমি একদম চুপ থাকবো। আর হ্যাঁ, যাওয়ার আগে যদি একটু... বুঝেছি বুঝেছি, রসগোল্লার হাঁড়িটা নিয়েই যাও। তোমার কথা তো আর বলতে হবে না। তোকে আমি এতদিন অকর্মা ভাবতাম বিট্টু, শুধু খাওয়া আর ঘুমোনো ছাড়া কিচ্ছু বুঝিস না ভাবতাম। আজ বুঝলাম তুই আসলে আমাদের সবচেয়ে বড় ভরসা। আহা দিদি, এত বড় বড় কথা বলিস না তো, এবার লজ্জা লাগছে কিন্তু আমার। তুই আমার জন্য এত কিছু করলি, আর আমি কিনা তোকে ভুল বুঝেছিলাম। ক্ষমা করে দে আমায় বিট্টু। করবি না তো কি, আমি তো সব সময় অকর্মা সেজেই থাকি, তাই না বল? এখন থেকে অবশ্যই একটু ভালোভাবেই দেখিস আমাকে।